শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 56, 57, 58। মেঘ যেন স্তম্ভিত, হতভম্ব। কি বলে এই লোক? টুকটুক দরজার শব্দ পেতেই আবির আর মেঘ সেদিকে তাকালো। দেখলো হালিমা খান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে এসো মামুনি বলেই আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো। হালিমা খান ভেতরে ঢুকে মেঘের খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার চলে গেল। আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করলো না। হালিমা খান যাওয়ার পরে আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল। নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল, মেঘ, আমাকে অফিসে আজ যেতেই হবে। তুমি নিজের খেয়াল রাখবে, সঠিক সময় লাঞ্চ করবে। তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটুও বের হবে না। আগের সব কথাগুলোই মোটামুটি ঠিক ছিল, কিন্তু আবিরের মুখে রুম থেকে বের না হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসাই অন্ধকার ছেয়ে গেল। আবির তা বুঝতে পেরে মেঘের মাথায় হাত রাখলো। হাত বুলাতে বুলাতে বলল, আমার মেঘ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালো চায়, তাই না? মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ, সে চায় তাদের সন্তান ভালো থাকুক। আবির সন্তুষ্টি চোখে তাকিয়ে মেঘকে দৃঢ় কণ্ঠে আবারও বুঝালো। রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলে ওর সমস্যা হতে পারে। মেঘ, তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক। মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো, সে চায় না। তুমি সারাদিন রুমেই থাকবে। তোমার যা প্রয়োজন হবে তা সঙ্গে সঙ্গে আনিয়ে দেওয়া হবে। প্রয়োজনে আমি তোমার জন্য আরও একটা হেল্পিং হ্যান্ড রাখবো, যে সর্বক্ষণ শুধু তোমাকেই সঙ্গ দিবে। তারপরও তুমি হাঁটাহাঁটি করবে না। আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না। আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিস থেকেও টেনশন করতে হয়। আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়ার আব্বু, আপনি কেন এত টেনশন করছেন? আমি আপনাকে টেনশন দেওয়ার মতো কোনো কিছুই করব না। আপনার সকল কথা মেনে চলবো। আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে। মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল, আমি জানি আমার মেঘ আমার সকল কথাই শুনবে। বলে আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। আহিয়ার আব্বু। মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো। ঠিক তখনই মেঘ বিছানায় বসে আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুঁজ দিয়ে বলল, আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন। রুমে আমার একা একা ভালো লাগবে না। যদিও বন্যা এসে থাকবে, তারপরও আপনি টেক্সট করবেন। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন। আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলে মেঘের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম। আপনার জন্য একটা বান্ধা সর্বদাই হাজির। মেঘ এবার খিলখিলিয়ে হেসে দিল। গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশনে ছিল, মেঘ যেন আজ এক মুহূর্তে তার হাসির ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল। মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল। অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়ার প্রতি গুরুত্বপূর্ণ। তাছাড়া আজ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। শুনুন। মেঘের ডাকে আবিরের হুঁশ ফিরল। সেই চিরচিন্তা কণ্ঠে বলল, মেঘ আবিরকে আগের মতোই জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি ফিরবেন? আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, ফিরব। বেলা প্রায় 2:30। ধরণীতে আজ যেন তাপ প্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেশি। তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই। ঘেমে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছে মিম। এসেই কোনো দিকে না তাকিয়ে সোজা উপরে চলে গেল নিজের রুমে। উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়া। 40 মিনিটের দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হাতে হেয়ার ড্রায়ার দিয়ে যেই না চুলগুলোকে শুকাতে যাবে, তখনই চোখ পড়লো সামনের মিররে। মিমের চক্ষু তো চড়ক গাছ। মুহূর্তে পিছনে ঘুরে তাকালো। না, এটা তো কোনো চোখের ভ্রম নয়। জলজান্ত একটা ছেলে মানুষ। তারই বিছানার এক পায়ের উপর আরেক পা রেখে চোখ ও কপাল বারবার এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল। কি আপনি আমার রুমে কি করছেন? এই যে, হ্যালো। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল, এই যে মিস্টার, আমার কথা শুনতে পাচ্ছেন? সামনে থাকা অবয়বটি এবার চোখের পলকে উঠে বসে পড়ল। ছেলেটির হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল। ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে স্থির হয়ে রইল। কি ম্যাডাম, ভয় পেয়েছেন? পরিচিত কণ্ঠ পেয়ে মিম পিটপিট করে চোখ খুলল। চোখ মেলে তো মিম আরও অবাক। মিম যেন বাকরুদ্ধ। চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেলল। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে। আরিফও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। দীর্ঘ 5 মাস পর তাদের দেখা। আরিফ বাবার ব্যবসার কাজে নতুন জড়িত হয়, খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার।
গত 5 মাস আগে একবার মিমের কলেজের পাশের কফি শপে তাদের দেখা হয়েছিল। দীর্ঘ 5 মাসের তৃষ্ণা যেন মিটল আজ। ছাড়ো এবার। আরিফের নিশাতুর কণ্ঠের আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল, আরিফ খানিকটা মুচকি হাসলো, তারপর আরো শক্ত করে জড়িয়ে ধরলো তার লাজুক লতাকে। আরিফ ধীরে ধীরে তার হাতের বাঁধন আরো শক্ত করলো। মিমের এবার মনে হয়েছে তার শরীরের হাড়গোড় যেন ভেঙে যাবে। হঠাৎই কি মনে করে যেন মিম মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চাইল। আরিফ একটু বিরক্ত কণ্ঠে বলল, এতক্ষণ তো ছাড়তেই চাইলে না, এখন আবার মুচড়ামুচড়ি কেন করছো? মিমের মস্তিষ্ক যেন হঠাৎই টনক নড়ল। এভাবে যদি ওদেরকে কেউ দেখে নেয় তাহলে পরিণতি কী হবে তা ভেবেই মিমের হাত পা কাঁপুনি দিয়ে উঠল। এবার আরিফ মিমকে বাহু থেকে আলগা করে মিমের মুখটা দুহাতে আজলাই নিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, কি হয়েছে জান? এভাবে কাঁপছে কেন? আমার ছোঁয়া কি তোমার অনেক খারাপ লাগছে? মিম মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, না, তার খারাপ লাগে না। মিম আরিফের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেউ চলে আসবে। মিমের মুখে অনর্থক ভয়ের কথা শুনে আরিফ কিছুটা বাঁকা হাসলো, যা মিমের চোখের অগোচরেই রয়ে গেল। আরিফ মুখটাকে একটু কঠিন করে মিমের দিকে তাকিয়ে বলল, আসুক, তাতে আমার কি? মিম একটু কাচমাচু হয়ে দাঁড়ালো, কি বলছেন এসব? এখনো সঠিক সময় আসেনি। আপনার কথা জানতে পারলে তখন সবাই মিলে আমাকে ঘাড় ধরে বিয়ে দিয়ে দেবে। তখন দেখব কি করেন আপনি, আর এত সাহসী বা কোথায় যায়? মিমের কথা শুনে আরিফ আবারও হ্যাঁচকা টেনে মিমকে বুকে এনে ফেলে বলল, জান, এই হাতটা তো তোমাকে ছাড়ার জন্য ধরেনি। জীবনে যত বাধাই আসুক, কখনো কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে ছাড়বো না। আরিফ মিমের মাথাটা বুকের মাঝে আরেকটু চেপে ধরে বলল, তুমি কি শুনতে পাচ্ছ? এই বুকে ধুকপুকানি? গত 5 মাস এই মনটা অস্থির হয়ে আছে। কখন তোমায় এক নজর দেখতে পারবো কি সেই আশায়। আরিফের মুখে ভালোবাসা মেশানো ধ্বনিগুলো শুনতে পেয়ে মিম আরো শক্ত করে আরিফকে জড়িয়ে ধরল। পারলে আরিফের বুকের মাঝে ঢুকে যেত মিম, কিন্তু আফসোস, তা তো আর সম্ভব না। পূর্বের ন্যায় মিমের মাথাটা নিজের বলিষ্ঠ ঢেউ খেলানো বুকে রেখে আরিফ আবারও বলতে শুরু করলো, জান, গত 5 মাসে আমি তোমাকে অনেক মিস করেছি। এবার মিমও বলে উঠল, আমিও আপনাকে মিস করেছি। আপনাকে ভিডিও কলে দেখে আমার মন ভরে না। আরিফ একটু দুষ্টুমির কণ্ঠে বলল, ও তাই? মিম বলল, কতটা মিস করেছো? মিম এবার হাতের করগুলো গুনতে শুরু করলো, গত 5 মাসে আমি আপনাকে 150 দিনে 150 বার মিস করেছি। 336 ঘন্টায় 3600 বার মিস করেছি। 2,16,000 মিনিটে 2,16,000 বার মিনিট মিস করেছি। 1,29,60,000 সেকেন্ড বারে 1,29,60,000 বার মিস করেছি। মিমের দীর্ঘ কথা শুনে আরিফ শুধুই হাসলো। তারপর মিমকে জানালো, আর মাত্র কয়েকটা বছর ধৈর্য ধরো, তারপরেই তোমাকে আমার কাছে নিয়ে যাব আমার বউ করে। আরিফের মুখে বউ কথাটা শুনে মিম লজ্জায় আরও গুটিসুটি হয়ে দাঁড়ালো। আরিফ আবারও বলল, মন দিয়ে নিজের লেখাপড়াটা শেষ করো। তাছাড়া তোমার আব্বু ভাইয়াদের কাছে যোগ্য পাত্র হওয়ার জন্য আমার নিজেকেও প্রতিষ্ঠিত করার প্রয়োজন। এই কয়েক বছরে আমি নিজেও সবটা গুছিয়ে নিতে পারবো। এই 5 মাসে আমি চাইলেই হয়তো তোমার সাথে বারবার দেখা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমাদের সম্পর্ক যেন কোনোভাবেই তোমার ক্যারিয়ারে বাধা না হয়ে দাঁড়ায়। তাছাড়া আমি নিজেও ব্যবসার সময় ও শ্রম বাড়িয়ে দিয়ে নিজেকে তোমার যোগ্য করে তুলতে চাই। তাই আমাদের কম দেখা হয় উত্তম। অতিরিক্ত দেখা সাক্ষাৎ ও মেলামেশার ফলে যদি কারো নজরে পড়ি তাহলে দুজনেরই স্বপ্ন ভেঙে যাবে। হয়তো তোমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তুমি কি তাই চাও? আরিফের দীর্ঘ কথা শুনে মিম মাথা তুলে তাকিয়ে জানালো, না, সে চায় না। আরিফ মুচকি হেসে মিমের কপালে একটা চুমু দিয়ে বলল, তাহলে আরও ধৈর্য ধরতে শেখো। আমাদের দেখা একেবারে এবারের মতো দীর্ঘ সময় পর হবে। হতে পারে পরবর্তী সাক্ষাৎ আরও দেরিতে হবে। এতক্ষণ চুপ করে থাকলে এবার মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। পরবর্তী সাক্ষাৎ আরও দীর্ঘ সময় পর হবে, কথাটা ভাবতে মিমের 2 চোখ ভরে গেল নোনা পানিতে। আরিফ মিমের চোখের পানি মুছতে মুছতে একটু রাগী কণ্ঠে বলল, তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না। হোক সেটা 2-3 বছর বা তার বেশি সময়। তখন কি তোমার ভালো লাগবে? কথাটা কর্ণগহ্বরে পৌঁছানো মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানালো, না না, আমি চাই না। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে যেতে চাইল। গুড গার্ল, আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানে সামান্য বিচ্ছেদটুকুকে মেনে নিতে পারবে ইনশাল্লাহ। মিম এবার মাথা ঝাঁকিয়ে সম্মতির কণ্ঠে বলল, কয়েকটা বছর কেন, আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। হঠাৎই অদূর থেকে আদির শব্দ ভেসে আসলো। মেঘের রুমের দিকে এগিয়ে গিয়ে হয়তো আরিফকে খুঁজছে। বারবার আরিফ ভাই বলে চিৎকার করছে।
আরিফ শুনতে পেয়ে মিমকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু আস্তে করে বলল, নিচে এসো। ঘড়ির কাঁটা তখন বিকেল 5টায়। তখনই তানভীর আর আবির একসাথে বাড়িতে ঢুকলো। দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান, হালিমা খান এবং আকলিমা খান একটু অবাকই হয়েছিল। পরবর্তীতে তানভীর জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা। আবির নিজেই তানভীরকে ফোন করে জানায়। তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরকে নিয়ে বাড়ি ফিরেছে। দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হয়ে যার যার রুমের দিকে চলে গেল। একটা পড়ন্ত বিকেল, চারিদিকে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে। সারাদিনের প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলোও যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে। বন্যা দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে। বিকেল 5টা বাজে। হয়তো তানভীরের এখন ছুটি হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ভেবে বন্যা এইমাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। বিকেলে স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। হঠাৎই কারো ঠান্ডা হাত কোমর ও পেটে স্পর্শ করায় বন্যা ধ্যান ভেঙে সেদিকে তাকালো। মুহূর্তেই মেরুদণ্ড বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। বন্যা অবাক নয়নে তাকে হতভম্ব হয়ে বলল, আপনি এত তাড়াতাড়ি? তান বলল, ভাবলাম বউটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফিরে যাই। ও তাই বুঝি, বলে তানভীর গলা জড়িয়ে ধরল বন্যা। তানভীর কোমর চেপে ধরে বন্যাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। কপালে কপাল ঠেকিয়ে নিশাতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। কালো চুড়িদার, এক পায়ে কালো পাথরের একটা পায়েল, কালো ঝলমলে সিল্কি চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে। কাজল কালো চোখে কি অপলক সেই দৃষ্টি, যে দৃষ্টি তীরের ফলার মতো এফোর ওফোর করে দিচ্ছে এক প্রেমিক পুরুষের হৃদয়। আরিফ বুকের বাপাশে নিচের এক হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রিয়সীর পানে। আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিণ্ডটা লাফিয়ে বক্ষদেশ থেকে বেরিয়ে পড়বে। মাশাআল্লাহ, মিম, তোকে তো অনেক সুন্দর লাগছে। মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা ধ্যান ফিরল। তাকিয়ে দেখল এতক্ষণে মিম নিচে নেমে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আছে। পাশেই মাহমুদা খান সহ বাড়ির 3 কর্তৃ গল্প করায় ব্যস্ত। আরিফের ধ্যান ফিরতেই সাথে সাথে বুকের বাপাশ থেকে হাতটা সরিয়ে দিল। আস্তে আস্তে আওড়ালো, আরিফ, তুই শেষ। এই বাড়িতে আর আসা যাবে না। এই মেয়ে তোকে উন্মাদ না বানিয়ে ছাড়বে না। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? আমাদের একটু বল শুনি। আরিফ চোখ ঘুরিয়ে দেখলো পাশে বসে আছে তানভীর। আরিফ বলল, কই ভাইয়া, কিছু বলিনি তো। তানভীর বলল, তাই? কিছু না বললেই ভালো। আমি তো আবার ভাবলাম কোনো শাকচুন্নি এসে ভর করলো নাকি তোর ঘাড়ে। আরিফ বলল, ধুর ভাইয়া, তুমি যে কি বলো। আরিফের মুখে কথা বলেও মনে মনে বলল, ভর করেছে তো, তবে কোনো শাকচুন্নি নয়, মিষ্টি একটা কালো পরী। যেই পরীটা এই মুহূর্তে তার সামনেই দাঁড়িয়ে আছে। দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদারটা বেশ মানিয়েছে মিমকে। কেন যে এই ছোট্ট পরীটা বারংবার বহু বেশি আরিফের সামনে আসে? পরীটা কি জানে না তাকে দেখলে আরেকটা হৃদয় মুহূর্তে থমকে যায়, এলোমেলো হয়ে যায় তার সব কিছু। উফ, আরিফ আর কিছুই ভাবতে পারছে না। কথা ঘুরোতে মেঘের বানে তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কই? সঙ্গে সঙ্গে মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি তোর ভাবি লাগি নাকি তোর বোন লাগি? সবাই আপু বলে, তুই কেন আমাকে ভাবি বলিস? আরিফ তৎক্ষণাৎ জবাব দিল, ভাবি আগে। মেঘ একটু রাগে কিরমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল, আরিফ, তুই তোর বোনকে ভুলে গেলি? শুধু ভাইয়াকে সাপোর্ট করছিস যে আমি তোর ভাবি আগে হয়েছি নাকি মামাতো বোন আগে হয়েছি? এবারও আরিফের নিরলস জবাব, ভাবি। মেঘ এবার কাঁদো কাঁদো দৃষ্টি নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখেছো পুপ্পি, আমাকে কেউ ভালোবাসে না, শুধু আবির ভাইয়াকে ভালোবাসে। মাহমুদা খান এইবার বাড়ির ছোট সদস্যদের কথায় মনোযোগ দিলেন। আরিফের কান টেনে ধরে বলল, কে বলেছে আম্মু তাকে কেউ ভালোবাসে না? এই বাদর বলেছে। আরিফের কান তার মায়ের হাতে ধরা দেখে মিম খিলখিলে হেসে উঠল, যা মুহূর্তে ঝংকার তুলল আরিফের বক্ষপিঞ্জরে। মিমের কান থেকে মায়ের হাতটা সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল, আমি তো ঠিকই বলেছি। যেদিন থেকে মেঘ আপুকে চিনেছি সেদিন থেকে আবির ভাইয়ের বউ হিসেবেই তাকে ভাবি বলে সম্বোধন করছি। আপুকে তো আমি ছোটবেলা থেকে মামাতো বোন হিসেবেই চিনতাম না, প্রথমেই চিনেছি ভাবি হিসেবে, তাই আমার ভাবিই লাগে। সাব্বাস বলে কেউ কাঁধে হাত রাখলো। আরিফ তাকিয়ে দেখলো আবির ভাইয়া দাঁড়িয়ে আছে। এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবে মুখ টিপে হাসলো তানভীর। মনে মনে বলল, আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছি।
মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল। আস্তে আস্তে বলল, তোমরা সবাই দেখলে তো যে কেউ আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইয়াকে দুলা ভাই বলে ডাকতো। এ কথা শুনে আবিরের তো চক্ষু চড়ক গাছ। কি বলে এমি?